পড়ে শোনাচ্ছি সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। এই বইটির আজ ৬ষ্ঠ পর্ব। দিন 10 পরে জানলা দিয়ে তাকিয়ে দেখি দোস্ত মোহাম্মদ। ছুটে গিয়ে দরজা খুলে কাবুলি কায়দায় ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো বলতে আরম্ভ করলুম। কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ্য করলুম দোস্ত মোহাম্মদ কোনো সাড়া শব্দ না দিয়ে আপন মনেই কী সব বিড়বিড় করে বলে যাচ্ছেন। কাছে এসে কান পেতে যা শুনলুম তাতে আমার দম বন্ধ হবার উপক্রম। বলছেন, কমরত ব শিকনত, খুদা তোরা কর সাজত বপুন্দি বা তর্কি ইত্যাদি। সরল বাংলায় তর্জমা করলে অর্থ দাঁড়ায়, তোর কোমর ভেঙে 2 টুকরো হোক, খোদা তোর 2 চোখ কানা করে দিন, তুই ফুলে উঠে ঢাকের মতো হয়ে যা, তারপর টুকরো টুকরো হয়ে ফেটে যা। আমি কোনো গতিতে সামলে নিয়ে বললুম, দোস্ত মোহাম্মদ কী সব আবল তাবল বকছেন? দোস্ত মোহাম্মদ আমাকে আলিঙ্গন করে 2 গালে 2টো বমশেল চুমো লাগালেন। বললেন, আমি কখনো আবল তাবল বকি নেই। আমি বললুম, তবে এসব কি? বললেন, এসব তোর বালাই কাটাবার জন্য। লক্ষ্য করিসনি এদেশে বাচ্চাদের সাজিয়ে গুজিয়ে কপালের একপাশে খানিকটা ভুষো মাখিয়ে দেয়? তোর কপালে তো আর ভুষো মাখাতে পারি নে, তাই কথা দিয়ে সেরে নিলুম। যাকে এত গালাগাল দিচ্ছি জম তাকে নেবে কেন? পরমায়ু বেড়ে যাবে বুঝলি। লক্ষ্য করলুম গেলবার দোস্ত মোহাম্মদ আমাকে তুমি বলে সম্বোধন করেছিলেন, এবারে সেটা তুই এসে দাঁড়িয়েছে। ফার্সি ভাষায় আপনি, তুমি, তুই 3 বাক্য নেই, আছে শুধু সোমা আর তো। কিন্তু ওই তো দিয়ে তুমি, তুই, দুই বোঝানো যায়। যেরকম ইংরেজিতে যখন বলি জ্যাম ইউ, তখন তার অর্থ আপনি চুলোয় যান, নয় অর্থ তখন তুই চুলোয় যা। খাঁটি পাঠান আবার সোমা কথাটাও ব্যবহার করে না, ইংরেজের মতো শুধু ওই এক ইউই জানে। বেদুইনের আরবিতেও মাত্র এক আন্তা। বোধহয় পাঠান, ইংরেজ, বেদুইনের ডেমোক্রেসি তার সম্বোধনের সমতায় প্রকাশ পেয়েছে। দোস্ত মোহাম্মদ স্মরণ করিয়ে দিলেন প্যারিস ফেরতা সৈফুল আলমের ছোট ভাইয়ের বিয়ের নেমন্তন্ন। সৈফুল আলম তাকে পাঠিয়েছেন আমাকে নিয়ে যেতে। গাড়ি তৈরি, সিগারেট দিয়ে বলল, খান। বললেন, না, আব্দুর রহমানকে বলো তামাক দিতে। আমি বললুম, আব্দুর রহমানকে চেনেন তাহলে? বললেন, তোমাকে কে চেনে বাপু, তুমি তো 2 দিনের চিড়িয়া। আমাকে কে চেনে বাপু, আমিও 3 দিনের পাখি। যে পাহাড় থেকে নেমে এসেছি সে পাহাড়ের গর্ভে আবার ঢুকে যাব আগা আহমদের টাকাটা মেরে। আমি কে? মক্তবে আমানিয়ার অধ্যাপক অবশ্যই বটে, কিন্তু কটা লোক জানে? অথচ বাজারে গিয়ে পুছো, দেখবে সবাই জানে আমি হচ্ছি সেই মূর্খ যার কাঁধে বন্দুক রেখে আগা আহমদ শিকার করে, অর্থাৎ আগা আহমদের মনিব। তুমি কে, যার কাঁধে আব্দুর রহমান বন্দুক রেখেছে? শিকার করে কি না করে পরে দেখা যাবে, চাকর দিয়ে মনিব চিনতে হয়। আমি বললুম, বেশাক বেশাক। তারপর বাংলায় বললুম, গোপের আমি, গোপের তুমি, তাই দিয়ে যায় চেনা। বললেন, বুঝিয়ে বলো। তর্জমা শুনে দোস্ত মোহাম্মদ আনন্দে আত্মহারা, শুধু বললেন, আফরিন আফরিন, সাবাস সাবাস, উমদা কবিতা, জরির কলম। তারপর মুখে মুখে শেষ লাইনের একটা অনুবাদও পড়ে ফেললেন, মনে বুরুত তনে বুরুত বুরুত শনাক্তদার। তারপর বললেন, আমি আরবি, ফার্সি আর তুর্কি নিয়ে কিছু কিছু নাড়াচাড়া করেছি, কিন্তু ভালো রসিকতা কোথাও বিশেষ দেখিনি। পদ্যে তো প্রায় নেই, বাংলায় বুঝি এরকম অনেক মাল আছে। আমি বললুম, না, মাত্র 2খানা কি 2.5খানা বই। দোস্ত মোহাম্মদ নিরাশ হয়ে বললেন, তাহলে আর বাংলা শিখে কি হবে? পেশোয়ারের আহমদ আলী আর কাবুলের দোস্ত মোহাম্মদে একটা মিল দেখতে পেল। দুজনই অল্প রসিকতায় মুগ্ধ হন। তফাতের মধ্যে এইটুকু যে আহমদ আলী জীবনের ধারা বয়ে চলেছে আর 5 জনের মতো, আর দোস্ত মোহাম্মদের জীবন যেন নির্ঝরের স্বপ্নভঙ্গ, এক পাথর থেকে আরেক পাথরে লাফ দিয়ে দিয়ে এগিয়ে চলেছে। মাঝখানে রসিকতার সূর্যকিরণ পড়লেই রামধনুর রং মেখে নিচ্ছে। 2-1বার মামুলি দুঃখ কষ্টের কথা বলতে গিয়ে দেখল সেসব কথা তার কানে যেন পৌঁছচ্ছেই না। বিলাস ব্যসনেও শখ নেই। তিনি যেন সমস্তক্ষণ বোম্বাগড়ের সন্ধানে, যেখানে রাজার পিসি পাউরুটিতে পেরেক ঠোকেন, যেখানে পণ্ডিতেরা টাকের ওপর ডাকের টিকিট আঁটেন।
তাই যখন আমরা বিয়ের মজলিসে গিয়ে কাবুল শহরের গণ্যমান্য ব্যক্তিদের মাঝখানে আসন পেলুম, তখন দোস্ত মোহাম্মদের জন্য দুঃখ হলো। খানিকক্ষণ পরে দেখি তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন আপন মনে বলে যাচ্ছেন। তার দিকে একটু ঝুঁকতেই তিনি বললেন, ফয়েজ মোহাম্মদের গুণে শিক্ষামন্ত্রীর নাম, না শিক্ষামন্ত্রীর পদের জোরে ফয়েজ মোহাম্মদের নাম? মোহাম্মদ তরজির গুণে বিদেশি সচিবের নাম, না বিদেশি সচিবের পদের জোরে মোহাম্মদ তরজির নাম? বাঙালি কবি লাখ কথার এক কথা বলেছেন, গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যায় চেনা। আমি বললুম, চুপ, মন্ত্রীরা সব আপনার দিকে তাকিয়ে আছেন, শুনতে পেলে আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবেন। বললেন, হ্যাঁ তা বটে, বিশেষ করে ওই ফয়েজটা। আমি জিজ্ঞাসা করলুম, ফয়েজ মোহাম্মদ খান, মিনিস্টার অফ পাবলিক ইনস্ট্রাকশন? উত্তর দিলেন, না, মিনিস্টার অফ পাবলিক ডিস্ট্রাকশন। কত ছেলের মগজ ডিস্ট্রয় করেছে, আমাকে মারবে আর তার নতুন কি? আমি ভয় পেয়ে চুপ চুপ বলে উজির সাহেবদের জ্ঞানগর্ভ কথাবার্তায় কান দেবার চেষ্টা করলুম। দোস্ত মোহাম্মদকে দোষ দেওয়া অন্যায়। অনেক ভেবেও কুলকিনারা পাওয়া যায় না যে এরা সব কোন গুণে মন্ত্রী হয়েছেন। লেখাপড়া এক একজন যেন বিদ্যাসাগর, দুনিয়ার কোনো খবর রাখার চারও কারো নেই। বেশিরভাগই একবার দুবার ইউরোপ হয়ে এসেছেন, কিন্তু সেখান থেকে দু একটা শক্ত ব্যাধি ছাড়া যে কিছু সঙ্গে এনেছেন তা তো কথাবার্তা থেকে ধরা পড়ে না। ছোকরাদের মধ্যে যারা গাল গল্পে যোগ দিল তারা তবু দু একটা পাশ দিয়ে এসেছে। বড়দের যারা অবজ্ঞা অবহেলা সত্ত্বেও মুখ খুললেন তাদের কথাবার্তা থেকে ধরা পড়ে যে আর কিছু না হোক তাদের অভিজ্ঞতা আছে। কিন্তু এই উজিরদের দল না পারে উঠতে, না পারে সাঁতার কাটতে, চলন যেন ব্যাঙের মতো এলোপাথারি থপথপ। কাবুলের বহু জিনিস বহু প্রতিষ্ঠান দেখে মনে দুঃখ হয়, কিন্তু এই মন্ত্রিমণ্ডলীকে দেখে কনফুসিয়াসের মতো বলতে হয়, আমি লইলাম ভিক্ষাপাত্র, সংসারে প্রণিপাত। সৈফুল আলম এসে কানে কানে বললেন, একটু বাদে দক্ষিণের দরজা দিয়ে বেরিয়ে আসবেন, আমি দোরের মোড়ায় আপনার জন্য অপেক্ষা করছি। দোস্ত মোহাম্মদ না শুনেও মাথা নাড়িয়ে প্রকাশ করলেন যে তিনিও আসছেন। মজলিস থেকে বেরিয়ে যেন দম ফেলে বাঁচলুম। দোস্ত মোহাম্মদ বললেন, তাবো গুলেম রশিদ, গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে, গরগরা সুদম, আমার ফাঁসি হয়ে গিয়েছে। সত্যিকারের বিয়ের মজলিসে তখন প্রবেশ পেলুম। সেখানে দেখি জনবিশেক ছোকরা, কেউ বসে, কেউ শুয়ে, কেউ গড়াগড়ি দিয়ে আড্ডা জমাচ্ছে। একজন গামছা দিয়ে গ্রামোফোনটার মুখ গুজে সাউন্ড বক্সের পাশে কান পেতে গান শুনছে। জন তিনেক তাস খেলছে। বিদগ্ধ মোল্লা মীর আসলাম এক কোণে কি একখানা বই পড়ছেন। আরেক কোণে এক বুড়ো দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন অথবা ঘুমোচ্ছেন। মাথায় প্রকাণ্ড সাদা পাগড়ি, বরফের মতো সাদা দাড়ি আর কালো মিশমিশে জোব্বা, শান্ত মুখচ্ছবি, একপাশে ছোট একখানা সেতার। সব ছেলে ছোকরার পাল, ওই মীর আসলাম আর সেতারওয়ালা বৃদ্ধ ছাড়া। মজলিসে আসবাবপত্র কিছু নেই, শুধু দামি গালচে আর রঙিন তাকিয়া। কেউ কেউ বফরমাইত আসতে আজ্ঞা হোক বলে অভ্যর্থনা করলেন। আমি দোস্ত মোহাম্মদকে জিজ্ঞেস করলুম, এইখানে সোজা এলেই তো হতো। তিনি বললেন, সেটি হবার জো নেই, আসল মজলিসে বসে নাভিশ্বাস না হওয়া পর্যন্ত এখানে প্রমোশন না দাঁড়াত। তা তুমি তো বাপু বেশ চাঁদপানা মুখ করে বসেছিলে, তোমাকে সেখানে উসখুস না করে বসে থাকতে দেখে আমার মনে তোমার ভবিষ্যৎ সম্বন্ধে বড় ভয় জেগেছে। এদেশে উজির হবার আসল গুণ তোমার আছে, টু সিট অ্যামং বোর্ডস উইদাউট বিং বোর্ড। কিন্তু খবরদার, সাবধানে পা ফেলে চলো দাদা, নইলে রক্ষে নেই। দেখবে একদিন বলা নেই ক নেই ক্যাক করে ধরে নিয়ে উজির বানিয়ে দিয়েছে। সৈফুল আলম আমাকে আদর করে বসালেন। তরুণদের আড্ডা যে উজিরদের মজলিসের চেয়ে অনেক বেশি মনোরঞ্জক তা নয়, তবে এখানে লৌকিকতার তর্জনী নেই বলে যা খুশি করার অনুমতি আছে। এরা নির্ভয়ে পলিটিক্স পর্যন্ত আলোচনা করে এবং যৌবনের প্রধান ধর্ম সম্বন্ধে কথা বলতে গেলে কারো মুখে আর কোনো লাগাম থাকে না। কথাবার্তায় ভারতীয় তরুণদের সঙ্গে এদের আসল তফাৎ এই যে এদের জীবনে নৈরাশ্যের কোনো চিহ্ন নেই। বর্তমান থেকে পালিয়ে গিয়ে অতীতে আশ্রয় তো এরা খোঁজেই না, ভবিষ্যৎ সম্বন্ধে যা আশা ভরসা তাও স্বপ্নগড়া পরিস্থান নয়। শারীরিক ক্লেশ সম্বন্ধে অচেতন এরকম জোয়ান আমি আর কোথাও দেখিনি। এদেরই একজন আর বসন্তে কি করে ট্রান্সফার হয়ে বদকশান থেকে হিন্দুকুশ পার হয়ে কাবুল এসেছিল তার বর্ণনা দিচ্ছিল।
সমস্ত দিন হেঁটে মাত্র 3 মাইল রাস্তা এগোতে পেরেছিল, কারণ একই নদীকে 6 বার পার হতে হয়েছিল, কিছুটা সাঁতরে কিছুটা পাথর আঁকড়ে ধরে ধরে। দুটো খচ্চর ভেসে গেল জলের তোড়ে, সঙ্গে নিয়ে গেল খাবার দাবার সব কিছু। দলের 7 জনের মধ্যে 2 জন অনাহারে মারা যান। এসব বর্ণনা আমি যে জীবনে প্রথম শুনলুম তা নয়, কিন্তু এর বর্ণনাতে কোনো রোমান্স মাখানো ছিল না, পর্যটকদের গতানুগতিক দম্ভ ছিল না, আর আফগান সরকারের নিরর্থক অসময়ে ট্রান্সফার করার বাতিকের বিরুদ্ধে কণামাত্র নালিশ ফরিয়াদ ছিল না। ভাবখানা অনেকটা, ছাতা ছিল না তাই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলুম, কাল আবার বেরোতে পারি দরকার হলে, ছাতা যে সঙ্গে নেবই সেরকম কথাও দিচ্ছিলেন। অর্থাৎ আগামী বসন্তে যদি তাকে ফের বদকশান যেতে হয় তবে সে আপত্তি জানাবে না। অথচ যখন বার্লিনে পড়াশোনা করত তখন 3 বছর ধরে মাসে 400 মার্ক খরচা করে আরামে দিন কাটিয়েছে। অনেক রাতে খাবার ডাক পড়ল। গরম বাংলাদেশেই যখন বিয়ে রান্না ঠান্ডা হয়, তখন ঠান্ডা কাবুলে যে বেশিরভাগ জিনিসই হিম হবে তাতে আশ্চর্য কি? মীর আসলাম তাই খানিকটা মাংস এগিয়ে দিয়ে বললেন, কিঞ্চিত শূন্যপক্ষ অজমাংস ভক্ষণ করো, অভ্যন্তরীণ উষ্মার জন্য ইহাই প্রশস্ততম। তারপর দোস্ত মোহাম্মদকে জিজ্ঞেস করলেন, কোনো জিনিসের অপ্রাচুর্য হয় নাই তো? দোস্ত মোহাম্মদ বললেন, তাবো গুলাম রশিদ, গলা পর্যন্ত পৌঁছে গিয়েছি, গড়গড়াক সুদাম, আমার ফাঁসি হয়ে গিয়েছে। কোনো জিনিসে আকণ্ঠ নিমজ্জিত হওয়ার এই হলো ফার্সি সংস্করণ। আফগান বিয়ের ভোজে যে বিস্তর লোক প্রচুর পরিমাণে খাবে সে কথা কাবুলে না এসেও বলা যায়, কিন্তু তারও চেয়ে বড় তত্ত্বকথা এই যে যত খাবে তার চেয়ে বেশি ফেলবে। বাংলাদেশের এই সুসভ্য বর্বরতার সন্ধান আফগানরা এখনও পায়নি। খাওয়া দাওয়ার পর গাল গল্প জমল ভালো করে। শুধু দোস্ত মোহাম্মদ কাউকে কিছু না বলে 3টে কুশনে মাথা দিয়ে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়লেন। আমার বাড়ি ফিরবার ইচ্ছা করছিল, কিন্তু আবহাওয়া থেকে অনুমান করলাম যে রেওয়াজ হচ্ছে হয় মজলিসের 5 জনের সঙ্গে গোষ্ঠী সুখ অনুভব করা, নয় নির্বিকার চিত্তে অকাতরে ঘুমিয়ে পড়া। বিয়ে বাড়িতে হইহল্লা করা বিজলিবাতি আফগানের ঘুমের কোনো ব্যাঘাত জন্মাতে পারে না। রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একজন একজন করে প্রায় সবাই ঘুমিয়ে পড়লেন। সৈফুল আলম আমাদের আরেক প্রস্থ চা দিয়ে গেলেন। মীর আসলামের ভাষা বিদগ্ধ হতে বিদগ্ধতর হয়ে যখন প্রণয় যজ্ঞভস্যের মতো পুত পবিত্র হবার উপক্রম করেছে, তখন তিনি হঠাৎ চুপ করে গেলেন। চেয়ে দেখি সেই বৃদ্ধ সেতারখানা কোলে তুলে নিয়েছেন। মীর আসলাম আমাকে কানে কানে বললেন, তোমার অদৃষ্ট অদ্য রজনীর 3য় জামে সুপ্রসন্ন হইল। সমস্ত সন্ধ্যা বৃদ্ধ কারো সঙ্গে একটি কথাও বলেননি। প্রিং করে প্রথম আওয়াজ বেরোতেই মনে হলো এর কিন্তু বলবার মতো অনেক কিছু আছে। প্রথম মৃদু টঙ্কারের সঙ্গে সঙ্গেই দোস্ত মোহাম্মদও সোজা হয়ে উঠে বসলেন, যেন এতক্ষণ তারই অপেক্ষায় শুয়ে শুয়ে প্রহর গুনছিলেন। সেতারের আওয়াজ মিলিয়ে যাওয়ার পূর্বেই বুড়োর গলা থেকে গুঞ্জরণ ধ্বনি বেরুল, কিন্তু ভুল বলল, গলা থেকে নয়, বুক কলিজা থেকে। তার প্রতি লোমকূপ ছিন্ন করে যেন শব্দ সে শব্দ বেরুল। সে তার বাধা হয়েছিল কোন সন্ধ্যায় জানি নে, কিন্তু তার গলার আওয়াজ শুনে মনে হলো এই সর্বশরীর যেন আর কোনো ওস্তাদের ওস্তাদ বহুকাল ধরে বেঁধে বেঁধে আজ জামিনীর শেষ জামে এই প্রথম পরিপূর্ণতায় পৌঁছালেন। ওস্তাদি বাজনা নয়, বুড়োর গলা থেকে যেন পরি হঠাৎ ডানা মেলে বেরোলো। সেতারের আওয়াজ যেন তার ছায়া হয়ে গিয়েই তারই নাচে যোগ দিল। ফার্সি গজল। বুড়োর চোখ বন্ধ, শান্ত প্রশান্ত মুখচ্ছবি, চোখের পাতাটি পর্যন্ত কাঁপছে না। ওষ্ঠ অধরের মৃদু স্ফুরণের ভিতর দিয়ে বেরিয়ে আসছে গম্ভীর নিষ্কম্প গুঞ্জরণ। বাতাসের সঙ্গে মিশে গিয়ে সে আওয়াজ যেন বন্ধনমুক্ত আতরের মতো সভাস্থল ভরে দিল। গানের কথা শুনব কি, সেতারের গলায় মিশে গিয়েছে যেন সন্ধ্যাবেলাকার নীল আকাশ সূর্যাস্তের লাল আবির মেখে নিয়ে ঘন বেগুনি থেকে আস্তে আস্তে গোলাপির দিকে এগিয়ে চলেছে। আর 5 জনের কথা বলতে পারি নে। এরকমের অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম। জন্মান্ধ যেন চোখ মেলল সূর্যাস্তের মাঝখানে। আমি তখন রঙের মাঝখানে ডুবে গিয়েছি। সমুদ্র, বেলাভূমি, তরুপল্লব কিছুই চোখে পড়ছে না। ধ্বনির ইন্দ্রজালে মোহাচ্ছন্ন করে বৃদ্ধ যেন একমাত্র আমারই কানে কানে তার গোপন মন্ত্র পড়তে লাগলেন। ছবি আগর, ছবি আগর, ছবি আগর। যদি এক রাত্রের তরে, মাত্র এক রাত্রের তরে, একবারের তরে।
আমি যেন চেঁচিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছি, কি কি কি? এক রাতের তরে, একবারের তরে কি? কিন্তু বলার উপায় নেই, দরকার নেই। গুণী কি জানেন না? আজ লবে ইয়ার বসয়ে তলবম, প্রিয়ার অধর থেকে একটি চুম্বন পাই। প্রথমবার বললেন অতি শান্ত কণ্ঠে, কিন্তু যেন নৈরাশ্য ভরা সুরে। তারপর নৈরাশ্য যেন কেটে যেতে লাগলো। আশা নিরাশার দ্বন্দ্ব আরম্ভ হলো, সাহস বাড়তে লাগলো। সবশেষে রইল দৃঢ় আত্মবিশ্বাসের ভাষা, পাবই পাবো, নিশ্চয়ই পাবো। গুণী গাইছেন লবে ইয়ার, প্রিয়ার অধর, আর আমার বন্ধু চোখের সামনে কালোর মাঝখানে ফুটে ওঠে টকটকে লাল দুটি ঠোঁট। যখন শুনি বসায়ে তলবম, যদি একটি চুম্বন পাই, তখন চোখের সামনে থেকে সব কিছু মুছে যায়। বুকের মাঝখানে যেন তখন শুনতে পাই সেই আশা নিরাশার দ্বন্দ্ব আতুর হিয়ার আকুলি বিকুলি, আত্মবিশ্বাসের দৃঢ় প্রত্যয়। হুঙ্কার দিয়ে গিয়ে উঠলেন, জোয়ান সওম, তাহলে আমি জোয়ান হব। একটিমাত্র চুম্বন পেলে যৌবন ফিরে পাব। সভাস্থল যেন তাণ্ডব নৃত্যে ভরে উঠল। দেখি শঙ্কর যেন তপস্যা শেষে পার্বতীকে নিয়ে উন্মত্ত নৃত্যে মেতে উঠেছেন। হুঙ্কারের পর হুঙ্কার, জোয়ান সওম, জোয়ান সওম। কোথায় বৃদ্ধ সেতারের ওস্তাদ? দেখি সেই জোয়ান মঙ্গল লাফ দিয়ে 3 হাত উপরে উঠে শূন্যে 2 পা দিয়ে ঘন ঘন ঢেরা কাটছে, আর 2 হাত মেলে বুক চেতিয়ে মাথা পিছনে ছুঁড়ে কালো বাবরি চুলের আবর্তের ঘূর্ণি লাগিয়েছে। দেখি তাজমহলের দরজা দিয়ে বেরিয়ে এলেন শাহজাহান আর মমতাজ, হাত ধরাধরি করে। নবীন প্রাণ, নতুন যৌবন ফিরে পেয়েছেন। শতাব্দীর বিচ্ছেদ শেষ হয়েছে। শুনি সঙ্গীত তরঙ্গের কলকল্লোল জাহ্নবী, সগর রাজের সহস্র সন্তান নবীন প্রাণ, নবীন যৌবন ফিরে পেয়ে উল্লাসধ্বনি করে উঠেছে। কিন্তু গুণী যৌবন পেয়েছে, প্রিয়ার প্রসাদ পেয়েছে, চূড়ান্তে পৌঁছে গিয়েছে, অথচ কবিতার পথ যে এখনও অগ্রগামী। ছবি আগর, আজ লবে ইয়ার বসয়ে তলবম, জোয়াম সওম। আজে নিশীথে প্রিয়া অধরেতে চুম্বন যদি পাই, জোয়ান হইব। তারপর তারপর কি? শুনি অবিচল দৃঢ় কণ্ঠে অদ্ভুত শপথ গ্রহণ, জসেরো জিন্দেগি দুবারা কনম। এই জীবন তাহলে আবার দোহারাতে 2 বার করতে রাজি আছি। একটি চুম্বন দাও, তাহলে আবার সেই অসীম বিরহের তপ্ত দীর্ঘ অন্তবিহীন পথ, ক্ষতবিক্ষত রক্তসিক্ত পদে অতিক্রম করবার শক্তি পাব। আসুক না আবার সেই দীর্ঘ বিচ্ছেদ, তোমার অবহেলার কঠোর কঠিন দাহ। আমি প্রস্তুত, আমি শপথ করছি, জসেরো জিন্দেগি দুবারা কানম। গোড়া হতে তবে এ জীবন দোহরাই। আমি মনে মনে মাথা নিচু করে বললুম, ক্ষমা করো গুণী, ক্ষমা করো কবি। শিখরে পৌঁছে উদ্ধত প্রশ্ন করেছিলাম, পদ এখনও অগ্রগামী, যাব কোথায়? তুমি যে আমাকে হঠাৎ সেখান থেকে শূন্যে তুলে নিতে পারো, তোমার গানের পরি যে আমাকেও নীলাম্বরের মর্ম মাঝে উধাও করে নিয়ে যেতে পারে, তার কল্পনাও যে করতে পারিনি। বারে বারে ঘুরে ফিরে গুণীর আকুতি কাকুতি, ছবি আগার, যদি এক রাতের তরে, আর সেই দৃঢ় শপথ, জিন্দেগি দুবারা কোনম, এ জীবন দোহরাই। গানের বাদবাকি এই 2 বাক্যেই বারে বারে সম্পূর্ণ রূপ নিয়ে স্বপ্রকাশ হচ্ছে। কখনো শুনি ছবি আগর, কখনো শুধু দুবারা কোনম, ছবি আগর দুবারা কোনম। পশ্চিমের সূর্য ডুবে যাওয়ার পরও পূবের আকাশ অনেকক্ষণ ধরে লাল রং ছাড়ে না। কখন গান বন্ধ হয়েছিল বলতে পারিনি। হঠাৎ ভোরের আজান কানে গেল। আল্লাহু আকবার, খুদাতালা মহান। মাভুই মাভুই, ভয় নেই, ভয় নেই, তোমার সব কামনা পূর্ণ হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে তো ভবিষ্যৎ। চোখ মেলে দেখি কবি নেই। মোল্লা মীর আসলাম পাথরের মতো বসে আছেন, আর দোস্ত মুহাম্মদ 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছেন। দরজা খাঁ খাঁ করছে। ঘরে ঢুকেই থমকে দাঁড়ালুম। আসবাবপত্র সব অন্তর্ধান। কার্পেটের উপর অ্যাটাচি কেসে মাথা রেখে দোস্ত মুহাম্মদ শুয়ে আমাকে দেখেই চেঁচিয়ে বললেন, বড় গুমস, বেরিয়ে যা, পালা এখান থেকে। দোস্ত মোহাম্মদের রকমারি অভ্যর্থনা সম্ভাষণে ততদিনে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। কাছে গিয়ে বললুম, জিনিসপত্র সব কি হলো? আগা আহমদ যে ভারী ভারী টেবিল, চেয়ার, কোচ, সোফা পর্যন্ত সরাবে, ততটা আঁচ করতে পারিনি। দোস্ত মোহাম্মদ বিড়বিড় করে বললেন, সব বেটা চোর, সব শালা চোর, কোনো বেটাকে বিশ্বাস নেই।
কাবুল থেকে প্যারিস পর্যন্ত। আমি বললুম, বড় অন্যায় কথা। চুরি করলো আগা আহমদ, দোষ ছড়ালে প্যারিস পর্যন্ত? বললেন, কি মুশকিল, আগা আহমদ চুরি করলে তার পেছনে আমি রাইফেল কাঁধে করে বেরোতুম না? না বেরোলে আফ্রিদি সমাজে আমার জাতির ইজ্জত থাকতো? নিয়েছে বেটা নাফো। সে আবার কি? পরশু এসে পৌঁছেছে ফরাসি অধ্যাপক, লবি দরিয়ায় বাসা বেঁধেছে, বেশ বাড়িখানা, আফগান সরকারের যদ আতিক্ষেতা আত্মী সব বিদেশিদের জন্য। আমি বললুম, চোরকে? তার সাকেন ঠিকানা সব যখন জানেন তখন মাল উদ্ধার? বললেন, আইনে দেয় না। বেচারি দুঃখ করছিল কোথাও আসবাবপত্র পাচ্ছে না। আমি বললুম, আমার বাড়িতে বিস্তর আছে। ফরাসি জানতো, বুক দ্য মোবল, ফুল দ্য মোবল, তা দ্য মোবল। ব্যাটাকে দেখিয়ে দিলুম বিস্তর মাল কত বিচিত্র কায়দায় ফরাসিতে বলা যায়। শুনে ব্যাটা দুসরা আফগান লড়াইয়ের গোড়া সিপাইয়ের মতো কচুকাটা হয়ে শুয়ে পড়ল। আমি বিরক্ত হয়ে বললুম, শুয়ে পড়ল কোথায়? সে তো দিব্যি সব কিছু ঝেঁটিয়ে নিয়ে গেল। দোস্ত মোহাম্মদ আপত্তি জানিয়ে বললেন, তবা তবা, নিজে এলে কি আর সব নিয়ে যেত? দেখতো না ভিটেতে কবুতর চড়ার মতো অবস্থা হয়ে উঠেছে। আমি সব পাঠিয়ে দিলুম। আমি চটে গিয়ে বললুম, বেশ করেছো, এখন মরো হিমে শুয়ে। এক লাফ দিয়ে দোস্ত মোহাম্মদ আমার গলা জড়িয়ে ধরিয়ে বললেন, বলিনি, তখন বলিনি, পারবিনি রে, পারবিনি, তোকে আপনি বলা ছাড়তেই হবে। কিন্তু তুই ভাই রেকর্ড ব্রেক করেছিস, ঝাড়া 15 দিন আপনি চালিয়েছিস। আমি বললুম, বেশ, কিন্তু স্বেচ্ছায় যখন সব কিছু বিলিয়ে দিয়েছ, তখন দুনিয়া শুদ্ধ লোকের চোর চামার বলে কটুকাটব্য করছিলে কেন? কাউকে বলবি নে, শুনেই ভুলে যাবি। তবে বলি শোন, তুই যখন ঘরে ঢুকলি তখন দেখলুম তোর মুখ বড্ড ভার। হয়তো দেশের কথা ভাবছিলি, নয় কাল রাত্রিরে গানের খোয়ারি কাটিয়ে উঠতে পারিসনি। কেন যে খ্যাপারা এরকম ভুতুরে গান গায় তা সে যাকগে, কিন্তু তোর মুখ দেখেই মনে হলো তুই বড্ড বেজার। তাই যা তা সব বানিয়ে তোকে চটিয়ে সব কথা ভুলিয়ে দিলুম। দেখলি কায়দাখানা? আমি বললুম, খুব দেখলুম। আমাকে বেকুব বানালে। তোমাকে বেকুব বানায় আগা আহমদ, আর তুমি বেকুব বানালে আমাকে। তা নতুন কিছু নয়, আমাদের দেশে একটা দোহা আছে, সমন দমন রাবণ আর রাবণ দমন রাম, শ্বশুর দমন শাশুড়ি আর শাশুড়ি দমন হাম। ঢিলে গল্প, কাঁচা রসিকতা, কিন্তু দোস্ত মোহাম্মদ নবীনের মতো, যাহা পায় তাহাই খায়, মুখে হাসি লেগেই আছে। আমি বললুম, সব বুঝেছি, কিন্তু একটা খাট তো অন্তত কেন, মাটিতে শোবে নাকি? দোস্ত মোহাম্মদ বললেন, তবে আসল কথাটা এই বেলা শোনো। বিলিতি আসবাবপত্রে আমি কখনো আরাম বোধ করিনি, 10 বছর চেষ্টা করার পরও। অথচ পয়সা দিয়ে কিনেছি, ফেলতে গেলে লাগে। এতদিনে যখন সুযোগ মিলল, তখন নতুন করে জঞ্জাল জুটবো কেন? এইবার আরাম করে পাঠানি কায়দায় ঘরমর বই চষে বাড়াবো। খাট থেকে পড়ে গিয়ে কোমর ভাঙবার আর ভয় নেই। আমি বললুম, কমরত না শিকনত, তোমার কোমর ভেঙে 2 টুকরো না হোক। কথা ছিল দুজনে একসঙ্গে বাগদানভ সাহেবের বাড়ি যাব। পূর্বেই বলেছি, ফরাসি দূতাবাসে বগদানভ সাহেবের বৈঠকখানা ছিল বিদেশি মহলের কেন্দ্রভূমি। বাগান থেকেই শব্দ শুনে তার আভাস পেলুম। ঘরে ঢুকে দেখি একপাল সাহেব মেম। আমাকে ঘরের মাঝখানে দাঁড় করিয়ে বগদানভ সাহেব চোস্ত ফরাসি ভাষায় দুরস্ত ফরাসি কায়দায় বললেন, পেরমেতে মাওলা লা প্লেজির দ্য ভু প্রেজাতে, অনুমতি যদি দেন তবে আপনাদের সামনে অমুককে নিবেদন করে বিমলানন্দ উপভোগ করি। তারপর এক একজন করে সকলের নাম বলে যেতে লাগলেন। আমি বলি, হাডুডু। তাদের কেউ বলেন আশাতে, কেউ বলেন শারমে, কেউ বলেন রাভি। অর্থাৎ আমার সঙ্গে পরিচিত হয়ে কেউ হয়েছেন এনচ্যান্টেড, কেউ চান্ট, কেউ বা রাভিস্ট। একেই বলে ফরাসি ভদ্রতা। এরা যখন গ্রেতা গার্বো বা মার্লেনের দ্বিতরিষ্যের সঙ্গে পরিচিত হয়ে সত্যি সত্যি এনচ্যান্টেড হন, তখন কি বলেন তার সন্ধান এখনও পাইনি। মসিয়ে নাফো গল্পের ছেঁড়া সুতোর খেই তুলে নিয়ে বললেন, তারপর বাদশা আমায় জিজ্ঞেস করলেন, ফরাসি শিখতে 6 মাসের বেশি সময় লাগার কথা নয়। আমি বললুম, না হুজুর, অন্তত 2 বছর লাগার কথা। বগদানভ সাহেব বললেন, করেছেন কি? বাদশাহের কোনো কথায় না বলতে আছে? দিবা দ্বিপ্রহরে প্রখর রৌদ্রালোকে যদি হুজুর বলেন, পোষ্য পোষ্য নীলাম্বরের ললার দেশের চন্দ্রমা কী প্রকারে শ্বেতচন্দ্র প্রয়োগ করেছেন, আপনি তখন প্রথম বলবেন, হুজুরের যে পুতপবিত্র পদদ্বয় অনাদিকাল থেকে অসীম কাল পর্যন্ত মণিমাণিক্য বিজড়িত সিংহাসনে বিরাজমান,
এই গোলাম এই পদরজ স্পর্শ লাভের আশায় কুরবানি হতে প্রস্তুত। তারপর বলবেন। বাধা দিয়ে মাদাম লাফো বললেন, সম্পূর্ণ মন্ত্রোচ্চারণে যদি ভুলচুক হয়ে যায়, দৈর্ঘ্য তো কিছু কম নয়। বগদানভ সাহেব সদয় হাসি এসে বললেন, অল্প স্বল্প রদবদল হলে আপত্তি নেই। মণিমাণিক্যের বদলে হীরা জওহরত বলতে পারেন। পদরজের পরিবর্তে পদধূলি বললেও বাঁধবে না। তারপর বলবেন, হুজুরের কি তীক্ষ্ণ দৃষ্টি! চন্দ্রমা সত্যই কি অপূর্ব বেশ ধারণ করেছেন, এবং নক্ষত্রমণ্ডলী কতই না নয়নাভিরাম। ইতালির সিন্নোরা দিগাদো জিজ্ঞেস করলেন, তবে কি ভদ্রতা বজায় রেখে হুজুরকে সত্যি কথা জানাবার কোনো উপায়ই নেই? এই মনে করেন মসিও লাফো যদি সত্যি সত্যি জানাতে চান যে ফরাসি শিখতে 2 বছর লাগে। বগদানভ বললেন, নিশ্চয়ই আছে। বাদশাহ যখন বলবেন 6 মাস, আপনি তখন বলবে, নিশ্চয়ই হুজুর 6 মাসেই হয়, 2 বছর আরও ভালো হয়। হুজুরেরও তো কাণ্ডজ্ঞান আছে। আপনার ভদ্রতার সৌজন্যের আতর তিনি শুকবেন, গায়ে মাখবেন, তাই বলে তো আর গিলবেন না। মসিও লাফো বললেন, এসব বাড়াবাড়ি। বগদানভ বললেন, নিশ্চয়ই, বাড়াবাড়িরই আরেক নাম সুপারফ্লুইটি। আর পোয়েট টেগর, আমাদের তিনি গুরুদেব। বলেই তিনি প্রফেসর বেনোয়াও আমার দিকে একবার পাও পড়লেন। তিনি বলেন, আর্টের সৃষ্টি হয়েছে সুপারফ্লুইটি থেকে। আমার দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, কথাটা বোঝাতে গিয়ে তিনি শাস্ত্রী মশাইকে কি একটা চমৎকার তুলনা দিয়েছিলেন না? আমি বললুম, কাঠের ডান্ডা লাগানো টিনের কেনেস্তারাই করে রাধু মালির নাইবার জল আনার মধ্যে আর নন্দলাল কর্তৃক চিত্র বিচিত্র মৃৎপাত্র ভরে ষোড়শী তন্নঙ্গী সুন্দরীর জল আনার মধ্যে যে সুপারফ্লুইটির তফাৎ, তাই আর্ট। বগদানভ সাহেব উৎসাহিত হয়ে বললেন, শুধু আর্ট, দর্শন, বিজ্ঞান, সব কিছু। কালচার বলতে যা কিছু বুঝি, সবই সুপারফ্লুইটি থেকে, বাড়াবাড়ি থেকে। অধ্যাপক ভেলসা বললেন, কিন্তু এই কালচার যখন চরমে পৌঁছায়, তখন গুরুচণ্ডালে এত পার্থক্য হয়ে যায় যে বাইরে শত্রু এসে যখন আক্রমণ করে, তখন সে দেশের সব শ্রেণী এক হয়ে দাঁড়াতে পারে না বলে স্বাধীনতা হারায়, যেমন ইরান। আমি বললুম, ভারতবর্ষ। পোলিশ মহিলা মাদাম ভরভচিভিচি বললেন, কিন্তু ইংরেজ, তারা তো সভ্য, তাদের গুরুচণ্ডালেরও তফাৎ অনেক, কিন্তু তারা তো সবসময় এক হয়ে লড়তে পারে। বগদানভ জিজ্ঞেস করলেন, কাদের কথা বললেন মাদাম? ইংরেজের। ওই যারা ইউরোপের পশ্চিমে একটা ছোট দ্বীপে থাকে। মজলিসে ইংরেজ কেউ ছিল না, সবাই ভারী খুশি। আমি মনে মনে বললুম, আমাদের দেশেও বলে চড়ুয়া। অধ্যাপক ভেলসা বললেন, বগদানভ ঠিকই অবজ্ঞা প্রকাশ করেছেন। ইংরেজদের ভিতর অনেক খানদানি বংশ আছে সত্যি, কিন্তু গুরুচণ্ডালে যে বৈদগ্ধ্যের পার্থক্য হবে সে কোথায়? ওদের তো থাকার মধ্যে আছে এক সাহিত্য। সঙ্গীত নেই, চিত্রকলা নেই, ভাস্কর্য নেই, স্থাপত্য নেই। শ্রেণীতে শ্রেণীতে যে পার্থক্য হবে তার অনুভূতিগত উপকরণ কোথায়? অথচ ফ্রান্সে এসব উপকরণ প্রচুর। তাই দেখুন, ফরাসিরা এক হয়ে লড়তে জানে না, শান্তির সময় রাজ্য পর্যন্ত চালাতে পারে না। যে দেশে আছি তার নিন্দে করতে নেই, কিন্তু দেখুন, এক ফোঁটা দেশ অথচ স্বাধীন। মাদাম ভরভচিভিচি বললেন, এদেশেও তো মোল্লা আছে। দোস্ত মোহাম্মদ বললেন, কিছু ভয় নেই মাদাম, মোল্লাদের আমি বিলক্ষণ চিনি। ওদের বেশিরভাগ যেটুকু শাস্ত্র জানে, আপনাকে সেটুকু আমি 3 দিনেই শিখিয়ে দিতে পারবো, কিন্তু মেয়েদের মোল্লা হওয়ার রেওয়াজ নেই। মাদাম চটে গিয়ে বললেন, কেন নেই? দোস্ত মোহাম্মদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দাড়ি গজায় না বলে। ভেলসা সান্ত্বনা দিয়ে বললেন, মোল্লাই হন আর যাই হন, এদেশের মেয়ে হয়ে জন্মালে সে আপনাকে বোরকার আড়ালে থাকতে হতো। আমাদের খ্যাতিটা বিবেচনা করুন। সবাই এক বাক্যে, উই ম্যাডাম, সি সি ম্যাডাম, সার্টেনমেন্ট ম্যাডাম। কোরাস সমাপ্ত হলে দোস্ত মোহাম্মদ বললেন, কিন্তু পর্দা প্রথা ভালো। যেন 8খানা অদৃশ্য তলোয়ার খোলার শব্দ শুনতে পেলুম। চোখ বন্ধ করে দেখি দোস্ত মোহাম্মদের মুন্ডুটা গড়িয়ে গড়িয়ে আফ্রিদি মুল্লুকের দিকে চলেছে। না, কল্পনা। শুনে দোস্ত মোহাম্মদ বলছেন, ধর্ম তো বলুন তো মশায়েরা। মাদাম ভরভচিভিচি, মাদাম লাফো, সিন্নোরা দিগাদোর মতো সুন্দরী সংসারে কয়টি? বেশিরভাগই তো কুৎসিত। পাইকারি পর্দা চালালে তাহলে ক্ষতির চেয়ে লাভ বেশি নয় কি? মহিলারা কথনচিত শান্ত হলেন, কিন্তু মাদাম ভরভচিভিচি পোলিশ, উষ্ণ রক্ত। জিজ্ঞাসা করলেন, আর পুরুষদের সবাই বুঝি খাবসুরত আননিস? তারাই বা বোরকা পরে না কেন শুনি? দোস্ত মোহাম্মদ বললেন, তাই তো পুরুষদের দিকে মেয়েদের তাকানো বারণ। মজলিসে হট্টগোল পড়ে গেল। মেয়েরা খুশি হলেন না বেজার হলেন ঠিক বোঝা গেল না।
কুয়াশা কাটিয়ে সিন্নরা দিগাদ ও দোস্ত মোহাম্মদকে জিজ্ঞাসা করলেন, সুন্দরীর অপ্রাচুর্য বলেই কি আপনি বিয়ে করেননি? দোস্ত মোহাম্মদ একটুখানি হা করে বাঁ হাত দিয়ে ডান দিকের গাল চুলকোতে চুলকোতে বললেন, তা নয়, আসল কথা হচ্ছে কোনো একটি সুন্দরীকে বেছে নিয়ে যদি তাকে বিয়ে করি, তবে তার মানে কি এই নয় যে আমার মতে দুনিয়ার আর সব মেয়ে তার তুলনায় কুৎসিত? একটি সুন্দরীর জন্য দুনিয়ার সব মেয়েকে এরকম বেইজ্জত করতে আমার প্রবৃত্তি হয় না। সবাই খুশি, আমি বিশেষ করে। পাহাড়ি আফগান বিদগ্ধ ভ্যাঁসাকে শিভালরিতে ঘায়েল করে দিল বলে। ইরানি রাজদূতাবাসের আগা আদিপ এতক্ষণ চুপ করে বসেছিলেন। বললেন, তবেই আফগানিস্তানের হয়েছে। ইরানি কায়দায় নকল করে আফগানিস্তানেরও কপাল ভাঙবে। ইরান কিন্তু ইতিমধ্যে হুঁশিয়ার হয়ে গিয়েছে। শাহবাজ সাহেবের সঙ্গে কথা বলবার যেসব কায়দা বগদানভ সাহেব বললেন, সেগুলো তিনি 10 বছর আগেই ইরানে শিখেছিলেন। এখন আর সেদিন নেই। সব রকম এটিকেটের বিরুদ্ধে সেখানে এখন জোর আন্দোলন আর ঠাট্টা মশকরা চলছে। ঘরে ঢোকার সময় যে সামান্য ভদ্রতা একে অন্যকে দেখায়, তার বিরুদ্ধে পর্যন্ত এখন কবিতা লেখা হয়। শুনে শুনে একটা তো আমারই মুখস্থ হয়ে গিয়েছে, আপনারা শোনেন তা বলি। সবাই উৎসাহের সঙ্গে রাজি হলেন। আগা আদিব বেশ রসিয়ে রসিয়ে আবৃত্তি করে গেলেন, খুদা তুমি দিলে বহুত জ্ঞান, শেষ রহস্য এইবারেতে করো সমাধান। ইরান দেশের লোক, কসম খেয়ে বলতে পারি নয়ের আউজবোক। বিদ্যে আছে, বুদ্ধি আছে, সাহস আছে ঢের, সিঙ্গিলরে মোকাবেলা করে ইংরেজের। তবে কেন ঢুকতে গেলেই ঘরে সবাই এমন ঠেলাঠেলি করে? দোরের গোড়ায় চমকে দাঁড়ায়, ভিতর পানে চায়, আপনি চলুন, আপনি ঢুকুন, দাঁড়িয়ে কিন্তু ঠায়। হাসি খুশি বন্ধ হঠাৎ, গল্প যে যায় থেমে, ঠেলাঠেলির মধ্যিখানে উঠছে সবাই ঘেমে। অবাক হয়ে ভাবি সবাই কেন এমন করে? দিবা দ্বিপ্রহরে কি করে হয় ঘরের মাঝে ভূত? তবে কি জমদূত, সলমনের জিন কিংবা গিলটিন? ঢুকলে পরেই কপাত করে কেটে দেবে গলা, তাই দেখি কি দৌড়ে এসে বন্ধ সবার চলা। কাবুলের রাস্তাঘাট, বাজারহাট, উজির নাজির, গুরুচণ্ডালের সঙ্গে যোগসূত্র স্থাপিত হলো বটে, কিন্তু গোটা দেশের সঙ্গে মোলাকাত হওয়ার আশা দেখলুম কম। আর নগদ জনপদ উভয় ক্ষেত্রে যেসব অদৃশ্য শক্তি শান্তির সময় মন্দগতিতে ও বিদ্রোহ বিপ্লবের সময় দুর্বার বেগে চলে, সেগুলোর তাল ধরা বুঝলুম আরও শক্ত, প্রায় অসম্ভব। আফগানিস্তানের মেরুদণ্ড তৈরি হয়েছে জনপদবাসী আফগান উপজাতিদের নিয়ে, অথচ তাদের অর্থনৈতিক সমস্যা, অভ্যন্তরীণ শাসন প্রণালী, আচার ব্যবহার সম্বন্ধে আজ পর্যন্ত কোনো কেতাব লেখা হয়নি। কাবুলে এমন কোনো গুণীরও সন্ধান পাইনি যিনি সে সম্বন্ধে তত্ত্বজ্ঞান বিতরণ করুন আর নাই করুন, অন্তত একটা মোটামুটি বর্ণনাও দিতে পারেন। ইতিহাস আলোচনা করতে গিয়ে কাবুলিরা প্রায়ই বলেন, তারপর সিনওয়ারিরা বিদ্রোহ করল। কিন্তু যদি তখন প্রশ্ন করেন বিদ্রোহ করল কেন, তবে উত্তর পাবেন মোল্লারা তাদের খ্যাপালো বলে। কিন্তু তারপরও যদি প্রশ্ন শুধান যে উপজাতিদের ভিতরে এমন কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক উষ্ণ বাতাবরণের সৃষ্টি হয়েছিল যে মোল্লাদের ফুলকি দেশময় আগুন ধরাতে পারল, তাহলে আর কোনো উত্তর পাবেন না। মাত্র একজন লোক, তিনিও ভারতীয়, আমাকে বলেছিলেন, মোদ্দা কথা হচ্ছে এই যে বিদেশের পণ্যবাহিনী লুটতরাজ না করলে গরিব আফগানের চলে না বলে সভ্য দেশের ট্রেড সাইকেলের মতো তাদেরও বিপ্লব আর শান্তির চড়াই উতরাই নিয়ে জীবনযাত্রা সম্পূর্ণ করতে হয়। গ্রামের অবস্থা যেটুকু শুনতে পেলুম তার থেকে মনে হলো শান্তির সময় গ্রামবাসীর সঙ্গে শহরবাসীর মাত্র এইটুকু যোগাযোগ যে গ্রামের লোক শহরে এসে তাদের ফসল, তরকারি, দুম্বা, ভেড়া বিক্রয় করে সস্তা দরে, আর সামান্য যে দু একটি অত্যাবশ্যক দ্রব্য না কিনলেই নয় তাই কেনে আকরা দরে। সভ্য দেশের শহরবাসীরা বাদবাকির বদলে গ্রামের জন্য স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট বানিয়ে দেয়। কাবুলের গ্রামে সরকারি কোনো প্রতিষ্ঠান নেই বললেই হয়। কতগুলি ছেলে সকালবেলা গায়ের মসজিদে জড়ো হয়ে গলা ফাটিয়ে আমপাড়া অর্থাৎ কোরআনের শেষ অধ্যায় মুখস্থ করে। এই হলো বিদ্যাচর্চা। তাদের তদারক কর্নেওয়ালা মোল্লাই গায়ের ডাক্তার, অসুখ বিসুখে তাবিজ কবচ তিনিই লিখে দেন, ব্যায়াম শক্ত হলে পানি পড়ার বন্দোবস্ত, আর মরে গেলে তিনি তাকে নাইয়ে ধুয়ে গোড় দেন। মোল্লাকে পোষে গায়ের লোক, খাজনা দিয়ে তার বদলে আফগান গ্রাম যখন কিছুই ফেরত পায় না, তখন যে সে বড় অনিচ্ছায় সরকারকে টাকাটা দেয়,
এ কথাটা সকলেই আমাকে ভালো করে বুঝিয়ে বললেন, যদিও তার কোনো প্রয়োজন ছিল না। দেশময় অশান্তি হলে আফগান গায়ে সিকি পয়সার ক্ষতি হয় না, বরঞ্চ তার লাভ। রাইফেল কাঁধে করে জোয়ানরা তখন লুটে বেরোয়। বিধিদত্ত আফগানিস্তানের অশান্তি ও বিধিদত্ত, সেই হিরিকে 2 পয়সা কামাতে আপত্তি কী? ফ্রান্স জার্মানিতে লড়াই লাগলে যেরকম জার্মানরা মার্চ করার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে নাখ প্যারিস, নাখ প্যারিস, অর্থাৎ প্যারিস চলো, প্যারিস চলো, আফগানরা তেমনি বলে বিয়া বকবুল, বরত্তম বকবুল, কাবুল চলো, কাবুল চলো। শহরে বসে আছেন বাদশাহ, তার প্রধান কর্ম আফগান উপজাতির লুণ্ঠন লিপসাকে দমন করে রাখা। তার জন্য সৈন্য দরকার, সৈন্যকে মাইনে দিতে হয়, গোলাগুলির খরচা তো আছেই। শহরের লোক তার খানিকটা জোগায় বটে, কিন্তু মোটা টাকাটা আসে গাঁ থেকে। তাই এক অদ্ভুত অচ্ছেদ্য চক্রের সৃষ্টি হয়। খাজনা তোলার জন্য সেপাই দরকার, সেপাই পোষার জন্য খাজনার দরকার। এ চক্র যিনি ভেদ করতে পারেন তিনিই যোগীবর, তিনি আফগানিস্তানের বাদশাহ। তিনি মহাপুরুষ, সন্দেহ নেই। যে আফগানের দাঁতের গোড়া ভাঙবার জন্য তিনি শিলনোড়া কিনতে চান, সেই আফগানের কাছ থেকেই তিনি সে পয়সা আদায় করে নেন। ঘানি থেকে যে তেল বেরোয়, ঘানি সচল রাখার জন্য সেটুকু ওই ঘানিতেই ঢেলে দিতে হয়। সামান্য যেটুকু বাঁচে তাই দিয়ে কাবুল শহরের জৌলুস। কিন্তু সে এতই কম যে তা দিয়ে নতুন নতুন শিল্প গড়ে তোলা যায় না, শিক্ষা দীক্ষার জন্য ব্যাপক কোনো প্রতিষ্ঠান নির্মাণ করা যায় না। কাজেই কাবুলে শিক্ষিত সম্প্রদায় নেই বললেও চলে। কিন্তু তাই বলে কাবুল সম্পূর্ণ অশিক্ষিত বর্বর এ কথা বলা ভুল। কাবুলের মোল্লা সম্প্রদায় ভারতবর্ষ আফগানিস্তানের যোগাযোগের ভগ্নাবশেষ। কথাটা বুঝিয়ে বলতে হয়। কাবুলের দরবারি ভাষা ফার্সি, কাজেই সাধারণ বিদেশির মনে এই বিশ্বাস হওয়াই স্বাভাবিক যে কাবুলের সংস্কৃতিগত সম্পর্ক ইরানের সঙ্গে। কিন্তু ইরান শিয়া মতবাদের অনুরাগী হয়ে পড়ায় সুন্নি আফগানিস্তান শিক্ষা দীক্ষা পাওয়ার জন্য ইরান যাওয়া বন্ধ করে দিল। অথচ দেশ গরিব, আপন প্রতিষ্ঠান গড়ে তুলবার মতো সামর্থ্যও তার কোনো কালে ছিল না। এদিকে পাঠান, বিশেষ করে মোগল যুগে ভারতবর্ষের ঐশ্বর্য দিল্লি লাহোরে ইসলাম ধর্মের সুন্নি শাখার নানা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলল। শিক্ষাদানের মাধ্যম ফার্সি, কাজী দলে দলে কাবুল কান্দাহারের ধর্মজ্ঞান পিপাসু ছাত্র ভারতবর্ষে এসে এইসব প্রতিষ্ঠানে প্রবেশ করল। এতে আশ্চর্য হবার কিছু নেই। পূর্ববর্তী যুগে কাবুলিরা বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করার জন্য তক্ষশিলায় আসত। আফগানিস্তানে যেসব প্রাচীন প্রাচীর চিত্র পাওয়া গিয়েছে সেগুলো অজন্তার ঐতিহ্যে আঁকা, চীন বা ইরানের প্রভাব তাতে নগণ্য। এই ঐতিহ্য এখনও লোপ পায়নি। কাবুলের উচ্চশিক্ষিত মৌলবী মাত্রই ভারতে শিক্ষিত ও যদিও ছাত্রাবস্থায় ফার্সির মাধ্যমে এদেশে জ্ঞানচর্চা করে গিয়েছে, তবু সঙ্গে সঙ্গে দেশজ উর্দু ভাষাও শিখে নিয়ে গিয়েছেন। গ্রামের অর্ধশিক্ষিত মোল্লাদের ওপর এদের প্রভাব অসীম এবং গ্রামের মোল্লাই আফগান জাতির দৈনন্দিন জীবনের চক্রবর্তী। বিংশ শতাব্দীর শিক্ষিত জগৎ ধর্মযাজক সম্প্রদায়ের নিন্দায় পঞ্চমুখ। এরা নাকি সর্বপ্রকার প্রগতির শত্রু। এদের দৃষ্টি নাকি সবসময় অতীতের দিকে ফেরানো এবং সে অতীতও নাকি মানুষের সুখ দুঃখে মেশানো, পতন অভ্যুদয়ে গড়া অতীত নয়। সে অতীত নাকি আকাশ কুসুমজাত সত্যযুগের শাস্ত্রীয় অচলায়তনের অন্ধ প্রাচীর নিরুদ্ধ। তুলনাত্মক ধর্মশাস্ত্রের পুস্তক লিখতে বসিনি, কাজেই পৃথিবীর সর্বধর্মযাজক সম্প্রদায়ের নিন্দা বা প্রশংসা করা আমার কর্ম নয়। কিন্তু আফগান মোল্লার একটি সাফাই না গাইলে অন্যায় করা হবে। সে সাফাই তুলনা দিয়ে পেশ করলে আমার বক্তব্য খোলসা হবে। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভারতবর্ষের গ্রামে গ্রামে কর্ণধার ছিলেন মৌলবী মোল্লা শাস্ত্রী ভট্টাচার্য। কিন্তু এরা দেশের লোককে উত্তেজিত করে ইংরেজের উচ্ছেদ সাধন করতে পারেননি। অথচ আফগান মোল্লার কট্টর দুশ্মনও স্বীকার করতে বাধ্য হবে যে ইংরেজকে 3 বার আফগানিস্তান থেকে কান ধরে বের করবার জন্য প্রধানত দায়ী আফগান মোল্লা। আহা আহা, এরপর আর কি বলা যেতে পারে আমি তো ভেবেই পাই না। এরপর আর আফগান মোল্লার কোনো দোষ ক্ষমা না করে থাকা যায়? কমজোর কলম আফগান মোল্লার তারিফ গাইবার মতো ভাষা খুঁজে পায় না। পাশ্চাত্য শিক্ষা পেয়েছেন এমন লোক আফগানিস্তানে 2 ডজন হবেন কিনা সন্দেহ। দেশে যখন শান্তি থাকে তখন এদের দেখে মনে হয় এরাই বুঝি সমস্ত দেশটা চালাচ্ছেন। অশান্তি দেখা গেলে এদের খুঁজে পাওয়া যায় না। এদের সঙ্গে আলাপচারি হলো। দেখলুম প্যারিস 3 বছর কাটিয়ে এসে এরা মার্সেল প্রুস্তো, আদ্রে জিদের বই পড়েনি, বার্লিন ফেট তার ডুরারের নাম শোনেননি, রিলেকের কবিতা পড়েননি। মিল্টন বাল্মিক মিলিয়ে মধুসূদন যে কাব্য সৃষ্টি করেছেন
তারই মতো গেটে ফিরদৌসি মিলিয়ে কাব্য রচনা করার মতো লোক কাবুলে জন্মাতে এখনও ঢের বাকি। তাহলে দাঁড়ালো এই, বিদেশ ফেরতা জ্ঞান পল্লবগ্রাহী এবং দেশের নারীর সঙ্গে এদের যোগ নেই। মোল্লাদের অধিকাংশ অশিক্ষিত, যারা পণ্ডিত তাদের 7 খুন মাফ করলেও প্রশ্ন থেকে যায়, ইংরেজ রুশকে ঠেকিয়ে রাখাই কি আফগানিস্তানের চরম লক্ষ্য? দেশের ধন দৌলত বাড়িয়ে শিক্ষা সভ্যতার জন্য যে প্রচেষ্টা, যে আন্দোলনের প্রয়োজন, মৌলভী সম্প্রদায় কি কোনোদিন তার অনুপ্রেরণা যোগাতে পারবেন? মনে তো হয় না। তবে কি বাধা দেবেন? বলা যায় না। পৃথিবীর সব জাত বিশ্বাস করে যে তার মতো ভুবন বরেণ্য জাত আর দুটো নেই। গরিব জাতের তার উপর আরেকটা বিশ্বাস যে তার দেশের মাটি খুঁড়লে সোনার উপর তেল বেরুবে, তার জোরে সে বাকি দুনিয়া ইস্তেক চন্দ্রসূর্য কিনে ফেলতে পারবে। নিরপেক্ষ বিচারে জোর করে কিছু বলা শক্ত, কিন্তু একটা বিষয় কোনো সন্দেহ নেই যে যদি কিছু না বেরোয় তবে আফগানিস্তানের পক্ষে ধনী হয়ে শিক্ষা দীক্ষা বিস্তার করার অন্য কোনো সামর্থ্য নেই। সত্যযুগে মহাপুরুষরা ভবিষ্যৎবাণী করতেন, কলিযুগে গণৎকাররা করে। পাকাপাকি ভবিষ্যৎবাণী করার সাহস আমার নেই, তবু অনুমান করি ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে শক্তিশালী হওয়া মাত্র আবার আফগানিস্তান ভারতবর্ষে হার্দিক সম্পর্ক স্থাপিত হবে। কাবুল কান্দাহারের বিদ্যার্থীরা আবার লাহোর দিল্লিতে পড়াশোনা করতে আসবে। প্রমাণ? প্রমাণ আর কি? প্যারিস বাসিন্দা ইংরেজি বলে না, ভিয়েনার লোক ফরাসি বলে না, কিন্তু বুডাপেস্টের শিক্ষিত সম্প্রদায় এখনও জার্মান বলে। জ্ঞানান্বেষণে এখনও ভিয়েনা যান। ভিন্ন রাষ্ট্র নির্মিত হলেই তো আর ঐতিহ্য সংস্কৃতির যোগসূত্র ছিন্ন করে ফেলা যায় না। কাবুলের মৌলভী সম্প্রদায় এখনও উর্দু বলেন। ভারতবর্ষ বর্জন করে এদের উপায় নেই। ঝগড়া যদি করেন তবে সে 3 দিনের তরে। উর্দু যে এদেশে একদিন কতটা ছড়িয়ে পড়েছিল তার প্রমাণ পেলুম হাতে নাতে। আগেই বলেছি আমার বাসা ছিল কাবুল থেকে 2.5 মাইল দূরে। সেখান থেকে আরও মাইল 2 দূরে নতুন শহরের পত্তন হচ্ছিল। সেখানে যাবার চওড়া রাস্তা আমার বাড়ির সামনে দিয়ে চলে গিয়েছে। অনেক পয়সা খরচ করে অতি যত্নে তৈরি রাস্তা, দুদিকে সারি বাঁধা সাইপ্রেস গাছ, স্বচ্ছ জলের নালা, পায়ে চলার আলাদা পথ, ঘোড়সওয়ারদের জন্যও পৃথক বন্দোবস্ত। এ রাস্তা কাবুলিদের বুলভার। বিকেল হতে না হতেই মোটর, ঘোড়ার গাড়ি, বাইসাইকেল, ঘোড়া চড়ে বিস্তর লোক এ রাস্তা ধরে নতুন শহরে হাওয়া খেতে যায়। হেঁটে বেড়ানো কাবুলিরা পছন্দ করে না। প্রথম বিদেশি ডাক্তার যখন এক কাবুলি রোগীকে হজমের জন্য বেড়াবার উপদেশ দিয়েছিলেন, তখন কাবুলি নাকি প্রশ্ন করেছিল যে পায়ের পেশিকে হয়রান করে পেটের অন্ন হজম হবে কি করে। বিকেলবেলা কাবুল না গেলে আমি সাইপ্রেস শাড়ির গা ঘেঁষে ঘেঁষে পায়চারি করতাম। এসব জায়গা সন্ধ্যার পর নিরাপদ নয় বলে রাস্তায় লোক চলাচল তখন প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। এক সন্ধ্যায় যখন বাড়ি ফিরছি তখন একখানা দামি মোটর ঠিক আমার মুখোমুখি হয়ে দাঁড়ালো। স্টিয়ারিংয়ে এক বিরাট বপু কাবুলি ভদ্রলোক, তার পাশে মেম সাহেবের পোশাকে এক ভদ্রমহিলা। হ্যাটের সামনে বুলানো পাতলা পর্দার ভিতর দিয়ে যেটুকু দেখা গেল তার থেকে অনুমান করলাম ভদ্রমহিলা সাধারণ সুন্দরী নন। নমস্কার অভিবাদন কিছু না। ভদ্রলোক সোজাসুজি জিজ্ঞেস করলেন, ফার্সি বলতে পারেন? আমি বললুম অল্প স্বল্প। দেশ কোথায়? হিন্দুস্তান। তখন ফার্সি ছেড়ে ভদ্রলোক ভুল উর্দুতে কিছু বেশ স্বচ্ছন্দে জিজ্ঞাসা করলেন, প্রায়ই আপনাকে অবলায় এখানে দেখতে পাই। আপনি বিদেশি বলে হয়তো জানেন না যে এ জায়গায় সন্ধ্যার পর চলাফেরা করাতে বিপদ আছে। আমি বললুম আমার বাসা কাছেই। তিনি জিজ্ঞাসা করলেন, সে কি করে হয়? এখানে তো অজপাড়াগা, চাষাভুষোরা থাকে। আমি বললুম, বাদশাহ এখানে কৃষি বিভাগ খুলেছেন, আমরা জন 3 বিদেশি একসঙ্গে এখানেই থাকি। আমার কথা ভদ্রলোক তার স্ত্রীকে ফার্সিতে তর্জমা করে বুঝিয়ে দিচ্ছিলেন। তিনি হ্যাঁ না কিছুই বলছিলেন না। তারপর জিজ্ঞেস করলেন, কাবুল শহরের দোস্ত আশনা নেই? একা একা বেড়ানোতে দিল হয়রান হয় না? আমার বিবি বলছিলেন, বাচ্চাগম মিহুরত, ছেলেটার মনে সুখ নেই, তাইতে আপনার সঙ্গে আলাপ করলুম। বললেন ভদ্রমহিলার সৌন্দর্য মাতৃত্বের সৌন্দর্য। নিচু হয়ে আদাব তসলিমাত জানালুম। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, টেনিস খেলতে পারেন? হ্যাঁ। তবে কাবুলে এলেই আমার সঙ্গে টেনিস খেলে যাবেন। আমি জিজ্ঞাসা করলুম, অনেক ধন্যবাদ, কিন্তু আপনার কোর্ট কোথায়? আপনার পরিচয় তো পেলুম না। ভদ্রলোক প্রথম একটু অবাক হলেন, তারপর সামনে নিয়ে বললেন, আমি? ওহ, আমি মইনুস সুলতানে। আমার টেনিস কোর্ট ফরেন অফিসের কাছে, কাল আসবেন। বলে আমাকে ভালো করে ধন্যবাদ দেবার ফুরসত না দিয়েই মোটর হাঁকিয়ে চলে গেলেন। এতক্ষণ লক্ষ্য করিনি, মোটরের প্রায় 20 গজ পেছনে দাঁড়িয়ে আমার ভৃত্য আব্দুর রহমান অ্যারোপ্লেনের প্রোপেলারের বেগে 2 হাত নেড়ে
আমাকে কি বোঝাবার চেষ্টা করছে। মোটর চলে যেতেই ইঞ্জিনের মতো ছুটে এসে বলল, নয়নুস সুলতানে, নয়নুস সুলতানে। আমি জিজ্ঞাসা করলাম, লোকটি কে বটেন? আব্দুর রহমান উত্তেজনায় ফেটে চৌচির হয় আর কি। আমি যতই জিজ্ঞাসা করি মইনুস সুলতানে কে, সে ততই মন্ত্রোচ্চারণের মতো শুধু বলে, মইনুস সুলতানে, মইনুস সুলতানে। শেষটায় নৈরাশ্য অনুযোগ ভৎসনা মিশিয়ে বলল, চেনেন না? বরাদারে আল হজরত, বাদশার ভাই, বড় ভাই। আপনি করেছেন কি? রাজবাড়ির সকলের হাতে চুমো খেতে হয়। আমি বললুম, রাজবাড়িতে লোক সব শুদ্ধ কজন না জেনে তো আর চুমো খেতে আরম্ভ করতে পারি নে। সকলের পোষাবার আগে আমার ঠোঁট ক্ষয়ে যাবে না তো? আব্দুর রহমান শুধু বলে, ইয়া আল্লাহ, ইয়া রসুল, করেছেন কি, করেছেন কি? আমি জিজ্ঞেস করলুম, তা উনি যদি রাজার বড় ভাইই হবেন, তবে উনি রাজা হলেন না কেন? আব্দুর রহমান প্রথম মুখ বন্ধ করে তার উপর হাত রাখল, তারপর ফিসফিস করে বলল, আমি গরিব তার কি জানি, কিন্তু এসব কথা শুধোতে নেই। সে রাত্রে খাওয়া দাওয়ার পর আব্দুর রহমান যখন ঘরের এক কোণে বাদামের খোসা ছাড়াতে বসল, তখন তার মুখে ওই এক মইনুস সুলতানের কথা ছাড়া অন্য কিছু নেই। 2-3 বার ধমক দিয়ে হার মানলুম। বুঝলুম সরল আব্দুর রহমান মনে করেছে আফগানিস্তান যখন কাকা মামা শালার দেশ, অর্থাৎ বড়লোকের নেক নজর পেলে সব কিছু হাসিল হয়ে যায়, তখন আমি রাতারাতি উজির নাজির কেউকেটা, কিছু না কিছু একটা হয়ে যাবই যাব। ততক্ষণে অভিধান খুলে দেখে নিয়েছে মইনুস সুলতানে সমাসের অর্থ যুবরাজ। যুবরাজ রাজা হলেন না, হলেন ছোট ভাই। সমস্যাটার সমাধান করতে হয়। মইনুস সুলতানে বা যুবরাজ রাজা না হয়ে ছোট ছেলে কেন হলেন, সে সমস্যার সমাধান করতে হলে খানিকটা পিছিয়ে এ শতকের গোড়ায় পৌঁছতে হয়। বাঙালি পাঠক এখানে একটু বিপদগ্রস্ত হবেন। আমি জানি বাঙালি, তা তিনি হিন্দুই হন আর মুসলমানই হন, আরবি ফার্সি মুসলমানের নাম মনে রাখতে বা বানান করতে অল্প বিস্তর কাতর হয়ে পড়েন। কথা জানি বলেই এতক্ষণ যতদূর সম্ভব কম নাম নিয়েই নাড়াচাড়া করেছি। বিশেষত আনাতোল ফ্রান্সের মতো গুণী যখন বলেছেন, পাঠকের কাছ থেকে বড্ড বেশি মনোযোগ আশা করো না, আর যদি মনস্কামনা এই হয় যে তোমার লেখা শত শত বছর পেরিয়ে গিয়ে পরবর্তী যুগে পৌঁছুক, তাহলে হালকা হয়ে ভ্রমণ করো। আমার সে বাসনা নেই, কারণ ভাষা এবং শৈলী বাবদে আমার অক্ষমতা সম্বন্ধে আমি যথেষ্ট সচেতন। কাজেই যখন ক্ষমতা নেই, বাসনাও নেই, তখন পাঠকের নিকট ঈষৎ মনোযোগ প্রত্যাশা করতে পারি। মৌসুমি ফুলই মনোযোগ চায় বেশি। 2 দিনের অতিথিকে তোয়াজ করতে মহাকুঞ্জুসও রাজি হয়। আমির আব্দুর রহমান, তার থেকে আমির হবিবুল্লাহ আর নসরুল্লাহ। আমির হবিবুল্লাহ থেকে মইনুস সুলতান অর্থাৎ যুবরাজ ইনায়েতুল্লাহ, মাতা মৃতা। আমির হবিবুল্লাহর আরেক সন্তান আমানুল্লাহ, মাতা হবিবুল্লাহর দ্বিতীয় মহিষী রানিমা উলিয়া হজরত। এদিকে আমির আব্দুর রহমানের আরেক ছেলে নসরুল্লাহর কন্যা যুবরাজের নিকট বাগদত্তা। যে সময়ের কথা হচ্ছে তখন আফগানিস্তানের কর্তা বা আমির ছিলেন হবিবুল্লাহ। তার ভাই নসরুল্লাহ মোল্লাদের এমনই খাস পেয়ারা ছিলেন যে বড় ছেলে মইনুস সুলতানে তার মরার পর আমির হবেন, এ ঘোষণা হবিবুল্লাহ বুকে হিম্মত বেঁধে করতে পারেননি। বরঞ্চ 2 ভাইয়ে এই নিষ্পত্তি হয়েছিল যে হবিবুল্লাহ মরার পর নসরুল্লাহ আমির হবেন, আর তিনি মরে গেলে আমির হবেন মইনুস সুলতানে। এই নিষ্পত্তি পাকাপোক্ত করার মতলবে হবিবুল্লাহ নসরুল্লাহ 2 ভাইয়ে মীমাংসা করলেন যে মইনুস সুলতানে নসরুল্লাহর মেয়েকে বিয়ে করবেন। হবিবুল্লাহ মনে মনে বিচার করলেন, আর যাই হোক, নসরুল্লাহ জামাইকে খুন করে দামাতকুশ অর্থাৎ জামাত্রী হন্তা আখ্যায় অকলঙ্কিত হতে চাইবেন না। ঐতিহাসিকদের স্মরণ থাকতে পারে, যোধপুরের রাজা অজিত সিং যখন সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সঙ্গে একজোট হয়ে জামাই দিল্লির বাদশাহ ফররুখ শিয়ারকে নিহত করেন, তখন দিল্লির ছেলেবুড়োর দামাতকুশ দামাতকুশ চিৎকারে অতিষ্ঠ হয়ে শেষটায় তিনি দিল্লি ছাড়তে বাধ্য হন। রাস্তার ডেপো ছোড়ারা পর্যন্ত নির্ভয়ে অজিত সিংয়ের পালকির দুপাশে সঙ্গে সঙ্গে ছুটে চলত, আর সেপাই বরকন্দাজের তম্বিতম্বাকে বিলকুল পরোয়া না করে তার স্বরে একটানে দামাতকুশ দামাতকুশ বলে অজিত সিংকে খেপিয়ে তুলত। হবিবুল্লাহ, নসরুল্লাহ, মইনুস সুলতানে 3 জনই এই চুক্তিতে অল্পবিস্তর সন্তুষ্ট হলেন। একদম নারাজ হলেন মাতৃহীন মইনুস সুলতানের বিমাতা। ইনি আমানুল্লাহর মা হবিবুল্লাহর দ্বিতীয় মহিষী। আফগানিস্তানের লোক একে রানিমা বা উলিয়া হজরত নামে চিনত। এর দাপটে আমির হবিবুল্লাহর মতো খান্ডারও কুরবানির বকরি অর্থাৎ বলির পাঠার মতো কাঁপতেন। একবার গোসা করে রানিমা যখন নদীর ওপারে গিয়ে তাঁবু খাটান, তখন হবিবুল্লাহ কোনো কৌশলে তার কিনারা না লাগাতে পেরে শেষটায় এপারে বসে পাগলের মতো সর্বাঙ্গে ধুলো কাদা মেখে তার সংদিল বা পাষাণ হৃদয় গলাতে সমর্থ হয়েছিলেন। রানিমা স্থির করলেন
এই সংসারকে যখন উমর খৈয়াম দাবা খেলার ছকের সঙ্গে তুলনা করেছেন, তখন নসরুল্লাহ এবং মঈনুস সুলতানের মতো দুই জব্বর ঘুঁটিকে ঘায়েল করা আমানুল্লাহর মতো নগণ্য বরের পক্ষে অসম্ভব নাও হতে পারে। তার পক্ষেই বা রাজা হওয়া অসম্ভব হবে কেন? এমন সময় কাবুলের সেরা খানদানি বংশের মোহাম্মদ তর্জি সিরিয়া নির্বাসন থেকে দেশে ফিরলেন, সঙ্গে পরীর মতো 3 কন্যা, কাওয়াব, সুরাইয়া আর বিবি খুর্দ। এরা দেশ বিদেশ দেখেছেন, লেখাপড়া জানেন, রোজ পাউডার ব্যবহারে ওয়াকিবহাল। এদের উদয়ে কাবুল কুমারীদের চেহারা অত্যন্ত ম্লান, বেজৌলুস, অমার্জিত বা আনকালচার্ড। আর জঙ্গল বর আহমেদ যেন জঙ্গলি মনে হতে লাগলো। হবিবুল্লাহ রাজধানীতে ছিলেন না। আমানুল্লাহর মা যদিও আসলে দ্বিতীয়া মহিষী, কিন্তু মঈনুস সুলতানের মাতার মৃত্যুতে প্রধান মহিষী হয়েছেন। এক বিরাট ভোজের বন্দোবস্ত করলেন। অন্তরঙ্গ আত্মীয় স্বজনকে পই পই করে বুঝিয়ে দিলেন যে করেই হোক মঈনুস সুলতানকে তর্জির বড় মেয়ে কাউকাবের দিকে আকৃষ্ট করাতেই হবে। বিপুল রাজপ্রাসাদের আনাচে কানাচে 2-1টা কামরা বিশেষ করে খালি রাখা হলো। সেখানে কেউ যেন হঠাৎ গিয়ে উপস্থিত না হয়। খানাপিনা চলল, গান বাজনায় রাজবাড়ি সরগরম। রানিমা নিজে মঈনুস সুলতানকে কাউকাবের সঙ্গে আলাপ করিয়ে দিলেন, আর কাউকাবকে ফিসফিস করে কানে কানে বললেন, ইনি যুবরাজ, আফগানিস্তানের তখত একদিন এরই হবে। কাউকাব বুদ্ধিমতী মেয়ে, কষের গমে কষের ময়দা হয় জানতেন, আর না জানলেই বাকি। শঙ্করাচার্য তরুণ তরুণীর প্রধান বৃত্তি সম্বন্ধে যে মোক্ষম তত্ত্ব বলেছেন, সেটা রাজপ্রাসাদেও খাটে। প্ল্যানটা ঠিক উতরে গেল। বিশাল রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে মঈনুস সুলতানে কাউকাবের সঙ্গে পুরীর এক নিভৃত কক্ষে বিশ্রম্ভলাপে মশগুল হলেন। মঈন ভাবলেন, খুশ এখতিয়ারে নিভৃত কক্ষে ঢুকেছেন। ধর্মশাস্ত্রে যাকে বলে ফ্রিডম অফ উইল, রানিমা জানতেন শিকার জালে পড়েছে। ধর্মশাস্ত্রে যাকে বলে প্ল্যান্ট ডেস্টিনি। প্ল্যান মাফিকই রানিমা হঠাৎ যেন বেখেয়ালে এই কামরায় ঢুকে পড়লেন। তরুণ তরুণী একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে উঠে দাঁড়ালেন। রানিমা সোহাগ মেখে অমিয়া ছেনে সতীন পোকে বললেন, বাচ্চা তোমার মা নেই, আমি তোমার মা। তোমার সুখ দুঃখের কথা আমাকে বলবে না তো কাকে বলবে? তোমার বিয়ের ভার তো আমার কাঁধেই। কাউকাবকে যদি তোমার পছন্দ হয়ে থাকে, তবে এত লজ্জা পাচ্ছ কেন? তর্জির মেয়ের কাছে দাঁড়াতে পারে এমন মেয়ে তো কাবুলে আর নেই। তোমার দিল কি বলে? দিল আর কি বলবে? মঈন তখন ফাটা বাঁশের মাঝখানে। দিল যা বলে বলুক। মুখে কি বলেছিলেন সে সম্বন্ধে কাবুল চারণরা পঞ্চমুখ। কেউ বলেন নীরবতা দিয়ে সম্মতি দেখিয়েছিলেন, কেউ বলেন মৃদু আপত্তি জানিয়েছিলেন, কারণ জানতেন নসরুল্লাহর মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে। কেউ বলেন মিনমিন করে সম্মতি জানিয়েছিলেন, কারণ ঠিক তার 1 লহমা আগে ভালো মন্দ না ভেবে কাউকাবকে প্রেম নিবেদন করে বসেছিলেন। হয়তো ভেবেছিলেন প্রেম আর বিয়ে ভিন্ন ভিন্ন শিরোপীরা, এখন এড়াবেন কি করে। কেউ বলেন শুধু হুঁ 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 করেছিলেন। তার থেকে হস্তনিস্ত হ না যে কথা থেকে বাংলা হ্যাস্তনাস্ত বেরিয়েছে। কিছুই বুঝবার উপায় ছিল না। কেউ বলেন তিনি রামগঙ্গা ভালো করে কিছু প্রকাশ করার আগেই রানিমা কামরা ছেড়ে চলে গিয়েছিলেন। অর্থাৎ কাবুল চারণদের পঞ্চমুখ পঞ্চতন্ত্রের কাহিনী বলে। মোদ্দা কথা এই, সে অবস্থায় আমির হোক, ফকির হোক, ঘুঘু হোক, কবুতর হোক, আর 5 জন গুরুজনদের সামনে পড়লে যা করে থাকে বা বলে থাকে, মঈনুস সুলতানের তাই করেছিলেন। কিন্তু কি করে বলেছিলেন সে কথা জানার যত না দরকার, তার চেয়ে ঢের বেশি জানা দরকার রানিমা মজলিসে ফিরে গিয়ে সে বলা না বলার কি অর্থ প্রকাশ করলেন। বিশ্ববিদ্যালয়ের টেক্সট বুক কি বলে না বলে সেটা অবান্তর, জীবনে কাজে লাগে বাজারের গাইড বুক। রানিমা পর্দার আড়ালে থাকা সত্ত্বেও যখন তামাম আফগানিস্তান তার কণ্ঠস্বর শুনতে পেত, তখন মজলিসের হর্ষোল্লাস যে তার গলার নিচে চাপা পড়ে গিয়েছিল তাতে আর কি সন্দেহ। রানিমা বললেন, আজ বড় আনন্দের দিন। আমার চোখের জ্যোতি নুরি চশম ইনায়েতুল্লাহ খান মঈনুস সুলতানের তর্জি কন্যা কাউকাবকে বিয়ে করবেন বলে মনস্থির করেছেন। খানা মজলিস 2টোর সময় ভাঙবার কথা ছিল, সে বন্দোবস্ত বাতিল। ফজরের নামাজ অর্থাৎ সূর্যোদয় পর্যন্ত আজকের উৎসব চলবে। আজ রাত্রে আমি কন্যা পক্ষকে প্রস্তাব পাঠাচ্ছি। মজলিসের ঝাড়বাতি দ্বিগুণ আভায় জ্বলে উঠল। চতুর্দিকে আনন্দোচ্ছ্বাস, হর্ষধ্বনি। দাসদাসী ছুটল বিয়ের তত্ত্বের তত্ত্ব তালাশ করতে। সব কিছু সেই দুপুর রাতে রাজবাড়িতেই পাওয়া গেল। আশ্চর্য হওয়ার সাহসকার। তর্জি হাতে স্বর্গ পেলেন, কাউকাব হৃদয়ে স্বর্গ পেয়েছেন। সঙ্গে সঙ্গে রানিমা হবিবুল্লার কাছে সুসংবাদ জানিয়ে দূত পাঠালেন। মা ও রাজমহিষী রূপে তিনি মঈনুস সুলতানের হৃদয়ের গতি কোন দিকে জানতে পেরে তর্জি কন্যা কাউকাবের সঙ্গে তার বিয়ে স্থির করেছেন। প্রগতিশীল আফগানিস্তানের ভাবী রাজমহিষী সুশিক্ষিতা হওয়ার নিতান্ত প্রয়োজন। কাবুলে এমন কুমারী নেই যিনি কাউকাবের কাছে দাঁড়াতে পারেন। প্রাথমিক মঙ্গল অনুষ্ঠান ক্ষুদাতালার মেহেরবানিতে সুসম্পন্ন হয়েছে। মহারাজ অতি সত্বর রাজধানীতে ফিরে এসে
আকদ রসুমাতের অর্থাৎ আইনত পূর্ণ বিবাহের দিন ঠিক করে পৌরজনের হর্ষবর্ধন করুন। হবিবুল্লাহ তো রেগে টং, কিন্তু কাণ্ডজ্ঞান হারালেন না। আর কেউ বুঝুক না বুঝুক তিনি বিলক্ষণ টের পেলেন যে মূর্খ মঈনুস সুলতানে কাউকাবের প্রেমে পড়ে নসরুল্লাহর মেয়েকে হারায়নি, হারাতে বসেছে রাজ সিংহাসন। কিন্তু হবিবুল্লাহ যদিও সাধারণত পঞ্চমকার নিয়ে মত্ত থাকতেন, তবুও তার বুঝতে বিলম্ব হলো না যে সমস্ত ষড়যন্ত্রের পেছনে রয়েছে মহিষী। সৎমার এত প্রেম তো সহজে বিশ্বাস হয় না। সতীনমার কথাগুলি মধুরসের বাণী, তলা দিয়ে গুড়ি কাটেন উপর থেকে পানি। পানি ঢালা দেখেই হবিবুল্লাহ বুঝতে পারলেন গুড়িটি নিশ্চয়ই কাটা হয়েছে। রাগ সামলে নিয়ে হবিবুল্লাহ অতি কমনীয় নমনীয় উত্তর দিলেন, খুদাতালাকে অসংখ্য ধন্যবাদ যে মহিষী শুভবুদ্ধি প্রণোদিতা হয়ে এই বিয়ে স্থির করেছেন। তর্জি কন্যা কাউকাব যে সব দিক দিয়ে মঈনুস সুলতানের উপযুক্ত তাতে আর কি সন্দেহ। কিন্তু শুধু কাউকাব কেন, তর্জির মেজমে সুরাইয়াও তো সুশিক্ষিতা, সুরূপা, সুমার্জিতা। দ্বিতীয় পুত্র আমানুল্লাহ বা খাস কাবুলি জঙ্গলি মেয়ে বিয়ে করবেন কেন? তাই তিনি মহিষীর মহান দৃষ্টান্ত অনুসরণ করে সুরাইয়ার সঙ্গে আমানুল্লাহর বিয়ে স্থির করে এই চিঠি লেখার সঙ্গে সঙ্গে তর্জির নিকট বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন। সত্তর রাজধানীতে ফিরে এসে তিনি স্বয়ং ইত্যাদি। হবিবুল্লাহ বুঝতে পেরেছিলেন রানিমার মতলব মঈনুস সুলতানের স্কন্ধে কাউকাবকে চাপিয়ে দিয়ে আপন ছেলে আমানুল্লাহর সঙ্গে নসরুল্লাহর মেয়ের বিয়ে দেবার। তাহলে নসরুল্লাহর মরার পর আমানুল্লাহর আমির হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। হবিবুল্লাহ সে পথ বন্ধ করার জন্য আমানুল্লাহর স্কন্ধে সুরাইয়াকে চাপিয়ে দিলেন। যে রানিমা কাউকাবের বিদেশি শিক্ষা দীক্ষার প্রশংসায় পঞ্চমুখ, তিনি সুরাইয়াকে ঠেকিয়ে রাখবেন কোন লজ্জায়? বিশেষ করে যখন চিহল সতুন থেকে বাগি বালা পর্যন্ত সুবে কাবুল জানে সুরাইয়া কাউকাবের চেয়ে দেখতে শুনতে পড়াশোনায় অনেক ভালো। রানিমার মস্তকে বজ্রাঘাত। বরের কিস্তিতে রাজাকে মাত করতে গিয়ে তিনি যে প্রায় চালমাতের কাছাকাছি। হবিবুল্লাহকে প্রাণ ভরে অভিসম্পাদ দিলেন, নসরুল্লাহর মেয়েকে তুই পেলিনি? আমিও পেলুম না, তবে মন্দের ভালো। নসরুল্লাহর কাছে এখন মঈনুস সুলতানে আর আমানুল্লাহ দুজনই বরাবর। মঈনুস সুলতানের পাশা এখন আর নসর কন্যার সিসায় ভারী হবে না তো, সেই মন্দের ভালো। দাবাখানা ইংরেজিতে যাকে বলে ওয়েটিং মুভ, রানিমা সেই পন্থা অবলম্বন করলেন।